মানুষ ভাবে সংসারই তার আশ্রয়, কিন্তু কখনো কখনো সংসারই হয় সবচেয়ে বড় দুঃখের কারণ। রাতুলের জীবনে ভেঙে গেল ভালোবাসার স্বপ্ন, স্ত্রী চলে গেল দূরে, রেখে গেল কন্যাকে। অথচ জীবনের অন্ধকারেই জ্বলে উঠল নতুন আলো, এক নতুন সম্পর্কের হাত ধরে। কিভাবে ভাঙল সংসার, কি সেই নতুন সম্পর্ক, সমস্ত কিছু জানতে গল্পটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন শুরু করি আজকের গল্প। রাতুল আর সুতপা ভালোবেসে বিয়ে করেছিল। রাতুল বড়লোক বাড়ির ছেলে, উল্টো দিকে সুতপা সাধারণ ঘরের মেয়ে। তাই সুতপার বাড়িতে মেনে নিলেও রাতুলের মা বাবা কিন্তু বিয়েটাকে মেনে নেয়নি। রাতুল পড়েছিল মহাদ্বন্দ্বে। একদিকে বাবা মা, ঘর পরিবার যেখানে কোনো কিছুরই অভাব ছিল না, আর অন্যদিকে সুতপা, যে অতি সাধারণ ঘরের মেয়ে হলেও রাতুলের কাছে গুরুত্ব ছিল অপরিসীম। সুতপা শুধুমাত্র সুন্দরী বলে নয়, রাতুলের কাছে ভালোবাসার মর্যাদা ছিল অনেকখানি। তাই বিলাসবহুলভাবে জীবনযাপন করা রাতুল ভুলে গিয়েছিল তার বংশ মর্যাদার কথা, ভুলে গিয়েছিল তার মা বাবার মতামতকে প্রাধান্য দেওয়ার কথা। পরিবর্তে আপন করে নিয়েছিল 4 বছর ধরে ভালোবাসার প্রিয় মানুষ সুতপাকে। বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছিল সুতপার টানে, জুটিয়ে নিয়েছিল একটা 30,000 টাকা বেতনের চাকরি। বিয়ের পর মনে হয়েছিল সত্যি সে ভুল করেনি, কারণ সুন্দরভাবে দিনগুলি তাদের কাটছিল। দেখতে দেখতে পেরিয়ে গেল 3টে বছর। এর মধ্যে সুতপার কোল আলো করে এসেছে তাদের ভালোবাসার ফসল, তাদের কন্যা সন্তান সোহিনী। সোহিনীর বয়স এখন সবেমাত্র 1 বছর পেরিয়েছে। এমন সময় সুতপা পেল একটা ভালো চাকরি। সে ভীষণ খুশি। এই খুশির খবরটা সে রাতুলকে জানালো। রাতুলকে বলল, আমাদের দুঃখের দিন শেষ। আমি একটা ভালো চাকরি পেয়েছি, ভালো বেতন পাবো, গাড়ির সুবিধা পাবো, প্রমোশনেরও সুযোগ আছে ভালো। রাতুল সুতপার খুশি দেখে খুশি হলো, কারণ সে এর আগে সুতপাকে এত খুশি হতে দেখেনি। তবে কষ্ট পেল এই ভেবে যে এতদিন তাহলে কি সুতপাকে সুখী রাখতে পারেনি। সে তো ভাবত বেতন অল্প হলেও তাদের সংসার ছিল সুখের, কিন্তু এখন বুঝতে পারল সে ভুল ছিল। তবুও সে সুতপার খুশিতে খুশি হওয়ার চেষ্টা করল, কিন্তু সেই খুশিও একটু পরে ম্লান হয়ে গেল যখন শুনল সুতপার পোস্টিং ব্যাঙ্গালোরে। রাতুল থাকতে না পেরে প্রশ্ন করল, সে কি, তুমি কি ব্যাঙ্গালোরে যেতে চাও? সুতপা বলল, হ্যাঁ নিশ্চয়ই চাই, এত সুযোগ কেউ ছেড়ে দেয় নাকি? কি বলছো সুতপা, আমি কলকাতায় আর তুমি ব্যাঙ্গালোরে, আমরা কি একসাথে থাকবো না? সুতপা বলল, কেন থাকবো না? তুমি এই চাকরি ছেড়ে দাও এবং ব্যাঙ্গালোরে চলো। ওখানে গিয়ে আমি চাকরি করব আর তুমি সোহিনীকে দেখবে। রাতুল বলল, কি বলছো সুতপা, আমি চাকরি ছেড়ে দিয়ে ওখানে বাড়ি সামলাবো আর তুমি চাকরি করবে? এটা কি খুব বেমানান হয়ে যাবে না? তার চেয়ে তুমি বরং ওই চাকরি নিও না, এখানেই অন্য চাকরি খুঁজে নাও। তাতে হয়তো বেতন কিছুটা কম হতে পারে, তবে সেটা হলে তো অসুবিধা কিছু হবে না, কারণ তোমার বেতনের টাকাটা তো আমাদের কাছে এক্সট্রা হিসাবেই আসবে। সুতপা আশ্চর্য হয়ে বলল, কি বলছো রাতুল, আমি এত ভালো চাকরির অফার পেয়েও ছেড়ে দেব? আমার ভবিষ্যৎ নষ্ট করব? না না রাতুল, এটা আমি পারবো না। ছোটবেলা থেকেই অনেক কষ্ট করে মানুষ হয়েছি। কষ্ট কি জিনিস, টাকা পয়সা কি জিনিস, সেটা আমি জানি। তাই রোজগার করার এত সুযোগ আমি হেলাই হারাতে পারি না। রাতুল বলল, কি বলছো সুতপা, সোহিনীর থেকে, আমার থেকে তোমার রোজগার এবং নিজের ভবিষ্যৎটাই আগে হলো? কিন্তু আমি তো তোমার কথা আগে ভেবেছিলাম, আমার নিজের ভবিষ্যতের কথা ভাবিনি। সেটা ভাবলে আমি তো আমার বাবা মা, ঘরবাড়ি, সুখৈশ্বর্য ছেড়ে বেরিয়ে আসতে পারতাম না তোমার কথা ভেবে। সুতপা বলল, হ্যাঁ ঠিক বলেছ, আর সেজন্যই এই চাকরিটা আমার আরো বেশি দরকার। কারণ তোমার নিজের মা বাবার সাথে 27 বছরের সম্পর্ক ছিন্ন করে বেরিয়ে আসতে পেরেছ,
আজ আমার সাথে কয়েক বছরের সম্পর্ককে ছিন্ন করে তুমি যে বেরিয়ে যাবে না, তার গ্যারেন্টি কোথায়? তাই এই চাকরি আমি নেবই। রাতুল সুতপার কথায় প্রচন্ড আঘাত পেল। মনে মনে বলল, হায় রে দুনিয়া, যার জন্য করি চুরি সেই বলে চোর। সুতপাকে বলল, তাহলে তুমিও শুনে রাখো সুতপা, তুমি যদি এখানে চাকরি করো আমার কোনো আপত্তি নেই, কিন্তু তুমি যদি ব্যাঙ্গালোরে চাকরি করতে যাও তাহলে আমি তোমাকে অনুমতি দিতে পারি না। আর যদি যেতে চাও তাহলে আমার সঙ্গে ডিভোর্স নিয়ে তোমাকে যেতে হবে। সুতপা চেঁচিয়ে উঠে বলল, হ্যাঁ তাই যাব। রাতুল বলল, কিন্তু সুতপা, তুমি কি বলছো একবার ভেবে দেখেছো? নতুন জায়গায় চাকরি আর সোহিনীকে কিভাবে সামলাবে তুমি? সুতপা বলল, না, ডিভোর্স হলে আমি সোহিনীকে নিয়ে যাব না, ও থাকবে তোমার কাছে। প্রয়োজনে ওর খরচ খরচা আমি দিয়ে দেব। খরচ খরচা নয় সুতপা, ওইটুকু মেয়ে তার মাকে ছাড়া কিভাবে থাকবে? সুতপা বলল, সে আমি জানি না, ওটা নিয়ে তুমি মাথা ঘামাও। আমি কিন্তু এত তাড়াতাড়ি বাচ্চা নিতে রাজি ছিলাম না, শুধুমাত্র তোমার জোরাজুরিতেই এত তাড়াতাড়ি মা হয়েছি। তাই আমি ব্যাঙ্গালোরে যাব, তোমাকে ডিভোর্স দিয়েই যাব, কারণ আমার ভবিষ্যৎ আমাকে বুঝে নিতে হবে। রাতুল এরপর অনেক চেষ্টা করেও সুতপার মতামতকে পাল্টাতে পারেনি। তাই সুতপার জয়েনিং ডেটের আগেই ডিভোর্সটা হয়ে গেল। উকিলের সামনে ডিভোর্স পেপার সাইন করার সময় রাতুলের কোলে থাকা ছোট্ট মেয়ে সোহিনী খুব কান্নাকাটি করছিল। সোহিনীর চোখের জল ডিভোর্স পেপারে পড়ে গিয়ে পেপারটা নরম হয়ে গেল, কিন্তু তবু সুতপার মন নরম হলো না। তাই ডিভোর্স নিয়ে স্বামী আর কন্যা সন্তানকে ফেলে রেখে ব্যাঙ্গালোরে পাড়ি দিল সুতপা। আর এদিকে রাতুল চোখে অন্ধকার দেখল। সে একটা এইটুকু মেয়েকে কার কাছে রেখে অফিসে যাবে? মেয়েটাকে কিভাবে মানুষ করবে? মেয়ের জন্য কষ্টে তার বুকটা ফেটে চৌচির হয়ে যেতে থাকলো। মেয়েকে বুকে নিয়ে আদর করতে থাকলো, ভুলতে থাকলো নিজের কষ্টটা। মেয়েকে বলল, আজ থেকে আমিই তোর বাবা, আমিই তোর মা। আমার জীবন দিয়ে হলেও আমি তোকে ভালোভাবে মানুষ করার চেষ্টা করব মা। আমি তোকে কোনো কষ্ট বুঝতে দেব না। তাই রাতুলের জীবনে শুরু হলো সংগ্রাম, মেয়েকে মানুষ করার সংগ্রাম। রাতুলরা এখন ভাড়া বাড়িতে থাকলেও তাদের পাশাপাশি নিজের বাড়িতেই এক মাসিমা থাকতেন। ছেলেরা বাইরে থাকে বলে তারা দুই বুড়ো বুড়ি বাড়িতেই আছেন। মাসিমার বয়স হলেও শারীরিক দিক দিয়ে অনেকটাই স্বাভাবিক। প্রতিবেশী হিসাবে তাদের দুজনকে তারা ভালোবাসতেন। তাই রাতুল মাসিমার কাছে গিয়ে বলল তার অসুবিধার কথা। রাতুলের অসহায় অবস্থার কথা ভেবে মাসিমা রাজি হলেন ডিউটির সময়টা সোহিনীকে রাখতে। রাতুলের অনুরোধে তিনি বয়স্ক একজন কাজের মাসি দেখে দিলেন রাতুলের বাড়িতে দুবেলা এসে কাজ করে দিয়ে যাওয়ার জন্য। তাই রাতুল এখন সংসারের কাজ, মেয়েকে দেখাশোনা এবং অফিস ডিউটি এই নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়ল। তবে রাতুলের মেয়ে একটা অসম্ভব কাজকে সম্ভব করল। নিজের মা তার থেকে দূরে চলে গেলেও সে তার বাবাকে নিজের মা বাবার কাছে ফিরিয়ে দিল। সুতপাকে বিয়ে করার জন্য রাতুলের বাবা বিশ্বনাথ বাবু রাতুলের সঙ্গে সম্পর্ক না রাখলেও তাদের খোঁজ খবর রাখত। হাজার হোক নিজের জন্মদাতা পিতা। তাই মান অভিমান আর বংশমর্যাদার কথা ভেবে রাতুলকে বাড়ি থেকে বের করে দিলেও বছরখানেক পর থেকেই তার মন একদমই ভালো নেই। রাতুলের মা রাধারানীর কাছেও তাকে অনেক কথা শুনতে হয়েছে। তাদের নাতনি হয়েছে শুনে তারা খুব খুশিও হয়েছিলেন। তবে রাতুল বা সুতপা অবশ্য একথা জানত না। ঠিক একইভাবে সুতপা ডিভোর্স নিয়ে চলে যাওয়ার খবরও বিশ্বনাথ বাবুর কাছে পৌঁছে যায়। তারা দুজনেই খুব কষ্ট পেয়েছিলেন। যে মেয়েটার জন্য ছেলে নিজের ঘরবাড়ি ছেড়ে নিজের মা বাবাকে ছেড়ে চলে গিয়েছিল, আজ সেই মেয়েটাই তাকে ছেড়ে চলে গেছে। তাই একাকিত্বকে সাথে নিয়ে চাকরি করতে করতে বাচ্চাকে সামলানো যে কতটা কঠিন কাজ হতে পারে বিশ্বনাথ বাবু কিছুটা বুঝতে পেরেছিলেন। তিনি যখন তখন রাধারানী দেবীর কাছে তার একমাত্র ছেলে রাতুল এবং ছোট্ট মেয়েটার জন্য দুঃখ করতেন। তিনি নিজেও কষ্ট পেতেন,
তখনই একদিন রাধারানী দেবী স্বামীকে বললেন, বাবা ছেলের রাগ জেদ তো অনেক হলো, এখন যদি মান অভিমান ভুলে ছেলে আর নাতনিকে বাড়ি নিয়ে আসো তাহলে তো অনেক সমস্যার সমাধান হয়, ওদের দুজনকেও এত কষ্ট পেতে হয় না, আর আমরাও মনের দিক দিয়ে কিছুটা শান্তি পাই। রাধারানী দেবী এর আগেও অনেকবার বলেছেন ছেলে বউয়ের বিয়ে মেনে নেওয়া বা ছেলে বউকে বাড়ি নিয়ে আসার কথা, কিন্তু বিশ্বনাথ বাবু প্রতিবারই না করেছিলেন। তবে এবার আর থাকতে পারলেন না। রাধারানী দেবীকে বললেন, আমিও এই কথাটা অনেকদিন ধরেই ভাবছি, কিন্তু বলতে পারছিলাম না, তাই চলো কালই আমরা দুজনে গিয়ে আমাদের ছেলে আর ঘরের লক্ষ্মীকে নিয়ে আসি। ঘটনাচক্রে পরের দিনটা ছিল রবিবার, রাতুলের ছুটির দিন। তাই সকাল 7:30টার সময় যখন রাতুলের ভাড়া বাড়ির সামনে বিশ্বনাথ বাবুর দামি গাড়িটা দাঁড়ালো, রাতুল তখনও মেয়েকে বুকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছিল। রাধারানী দেবী ডাক দিলেন, রাতুল, রাতুল। প্রথমে ঘুমের ঘোরে মায়ের গলা শুনে ভাবল সে স্বপ্ন দেখছে। ঘুম ভেঙে একই ডাক শোনার পর বুঝতে পারল এ তো মায়ের গলা। বাইরে বেরিয়ে বাবা মাকে দেখে অবাক হয়ে গেল। মা বাবাকে প্রণাম করে বলল, ভালো আছো মা? ভালো আছো বাবা? মা ছেলেকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন। রাতুলও বাচ্চা ছেলের মতো মায়ের বুকে মুখ লুকিয়ে হাউমাউ করে কেঁদে ফেলল। মা ছেলের এই মিলন দৃশ্য দেখে ভারিক্কি মেজাজের বিশ্বনাথ বাবুর চোখ দিয়েও টপ টপ করে জল পড়তে থাকলো। একটু পরে রাধারানী দেবী বললেন, একবার ওই মানুষটার কাছে যা। ওই মানুষটা নিজের কঠিনতা বজায় রেখে ভেতরে ভেতরে যে কতটা পুড়েছে সেটা একমাত্র আমি জানি। রাতুল বাবাকে জড়িয়ে ধরল। বাবা ছেলে মিলনের পর বিশ্বনাথ বাবু বললেন, চল বাবা, বাড়ি ফিরে চল, আমরা তোদেরকে নিতে এসেছি। কিন্তু বাবা, এখন তো আমার স্ত্রী সুতপা আমার সাথে নেই। জানি বাবা, সব জানি, তাই তো আমরা আর থাকতে পারলাম না। নিতে এলাম তোকে এবং আমাদের ছোট্ট দিদিভাইকে। মা বলল, চল বাবা, আমার ঘরের লক্ষ্মী দিদিভাইকে নিয়ে বাড়ি চল। বাড়িতে গিয়ে রাতুলের অনেকটা সুবিধা হলো। বাড়িতে বাবা মা ছাড়াও কাজের লোকজন রয়েছে, তাই এখন না করতে হয় নিজের জন্য রান্না বান্না, না বানাতে হয় মেয়ের জন্য কিছু। এখন শুধু ডিউটি আর বাড়িতে এসে মেয়েকে সময় দেওয়া। তবে রাতুলের থেকে বোধহয় বেশি খুশি হয়েছে তার মেয়ে সোহিনী। সে বোধহয় বুঝতে পারছে তার আশেপাশের মানুষগুলো সব সময় তাকে খুশি রাখার চেষ্টা করছে। রাতুল এখন জীবন সংগ্রামে কিছুটা হালকা হয়ে এবং বাবা মাকে কাছে পেয়ে কিছুটা স্বস্তি পেয়েছে, কিন্তু সুতপার অভাব তার বড্ড বেশি মনে পড়ে যাচ্ছে। যদিও সে খুব ভালো করেই জানে সুতপার মনের মধ্যে অবশ্য তার জন্যে খুব বেশি জায়গা নেই, কারণ সুতপা চলে যাওয়ার পর রাতুল কয়েকবার ফোন করেছিল, কিন্তু সুতপা শুধুমাত্র মেয়ের খোঁজ খবরই নিয়েছে, রাতুলের ব্যাপারে কোনো আগ্রহ দেখায়নি। তবে মনের মধ্যে ছেলের এই শূন্যতা মা বাবার চোখ এড়ায়নি। তাই বাবা মা দুজনে মিলে রাতুলকে রাজি করালো আবার বিয়ে করার জন্য। বলল, তুইও একজন সঙ্গী পাবি আর আমাদের সোহিনী একজন মা পাবে। তাই রাতুল রাজি হলো। শুরু হলো মেয়ে দেখা। প্রথমবার মেয়ে দেখতে গিয়ে রাতুল যখন তার ব্যাপারে সমস্ত কিছু বলল, মেয়েটি বলল সে সব জানে, তাই তার কোনো অসুবিধা নেই। কিন্তু রাতুল যখন বলল তার মেয়ে সোহিনীকে নিজের মেয়ের মতো মানুষ করতে হবে, তখনই মেয়েটি বলল, হ্যাঁ, আমি এখন আপনার মেয়েকে মায়ের মতোই ভালোবাসা দেব, মায়ের মতোই দেখাশোনা করব, কিন্তু যখন আমাদের সন্তান হবে তখন আমি তার দায়িত্ব নিতে পারবো না। এমন কথা শুনে রাতুল খুব ব্যথিত হলো, কারণ সে এখনো আসল কথাটা বলেনি। সে চেয়েছিল মেয়েটিকে বলবে, তুমি কখনো নিজের সন্তান নিতে পারবে না, আর সেটা বলার আগেই সে নিজেই এমন কথা বলে দিল। তাই ওখানে আর কথা এগোলো না। এরপর রাতুল আরো কয়েকটি মেয়ে দেখল। সবার সঙ্গেই সোহিনীর ব্যাপারে কথা বলল, কিন্তু কারো কথা শুনে আশ্বস্ত হতে পারল না যে সোহিনীকে তারা নিজের মেয়ের মতো দেখবে। আরো কয়েকটি মেয়ের ক্ষেত্রেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। তাই রাতুল বিয়ের ব্যাপারে হাল ছেড়ে দিল।
মা বাবাকেও জানিয়ে দিল সমস্যার কথা। তার মনে মনে ভীষণ কষ্ট হতে থাকলো। সে তার মেয়েকে মায়ের স্নেহ ভালোবাসা দিতে পারছে না। হঠাৎ রাতুলের মনে হলো সে একই সাথে সোহিনীর মা এবং তার স্ত্রী খুঁজছে, তাই সে পাচ্ছে না। আর তাছাড়া যাদেরকে সে দেখতে যাচ্ছে তারাও বাধ্য নয় রাতুলের পরিস্থিতিকে মেনে নেওয়ার জন্য। কিন্তু এমনও তো কোনো মেয়ে থাকতে পারে যারা টাকা পয়সার বিনিময়ে তার মেয়েকে মায়ের মতো দেখাশোনা করবে। রাতুল আর দেরি করল না। মা বাবার কাছে অনুমতি নিয়ে খবরের কাগজে বিজ্ঞাপন দিল। বিজ্ঞাপনে লেখা ছিল, 1.5 বছরের একটি মেয়েকে সর্বক্ষণ দেখাশোনার জন্য একজন মহিলা চায়, যে মায়ের মতো স্নেহ ভালোবাসা দিয়ে মেয়েটিকে মানুষ করবে। বিজ্ঞাপন দেখে রাতুলের কাছে ফোন আসতেও শুরু হলো। কেউ বলল শুধু দিনের বেলাটা দেখতে পারবে, কেউ বলল সকাল বিকাল দুবেলা সময় দিতে পারবে, কেউ বলল সপ্তাহে 2 দিন ছুটি দিতে হবে। সব সময়ের জন্য 2-1 জন থাকবো বললেও রাতুল তাদের সাথে কথা বলে খুশি হতে পারল না। রাতুল ভাবতে থাকলো, তাহলে এভাবেও কি সোহিনীর মা হিসাবে কাউকে পাবে না? এমন সময় মধুমিতা নামের একটি মেয়ে ফোন করলো। ফোন করে বলল, আমি আপনার মেয়ের মা হতে রাজি আছি। কথাটা শুনে রাতুল চমকে উঠল, আবার তার ভালোও লাগলো। রাতুল জিজ্ঞেস করলো, কত বেতন দিতে হবে? মেয়েটি বলল, খাওয়া পড়া আর থাকার জায়গা দিলেই হবে, বেতন লাগবে না। রাতুল বলল, সে কি, আর ছুটি ছাটা? মেয়েটি বলল, ছুটির দরকার নেই, কারণ আমার যাওয়ার কোনো জায়গা নেই। রাতুল বুঝতে পারল মেয়েটি খুব অসহায়, কিন্তু ও চাইলে তো অন্য কাজও করতে পারত, এই কাজই কেন করতে চাইছে? তাই জিজ্ঞেস করল, তুমি তো অন্য চাকরিও করতে পারো, এটাই কেন করতে চাইছো? মেয়েটি বলল, আমি ছোট্ট বাচ্চা ভালোবাসি তাই। রাতুল আর কোনো প্রশ্ন করল না, বলল, ঠিক আছে, কবে থেকে জয়েন করতে পারবে? মেয়েটি বলল, কাল থেকেই আসতে পারি। রাতুল তাই পরের দিন তার অফিসে আসতে বলল, তার অফিস ছুটির আগে। পরের দিন অফিস ছুটির পর গেস্ট রুমের দিকে এগিয়ে গেল রাতুল, কারণ সিকিউরিটি আগেই ফোন করে জানিয়ে দিয়েছিল, আর রাতুল গেস্ট রুমে বসিয়ে রাখতে বলেছিল। রাতুল দেখল 22-24 বছরের একটি মেয়ে, দেখতে অপরূপ সুন্দরী না হলেও যথেষ্ট সুশ্রী, দেখে অবিবাহিত বলেই মনে হচ্ছে। রাতুল জিজ্ঞেস করল, তৈরি হয়েই এসেছো তো? মেয়েটি হ্যাঁ বললে রাতুল বলল, চলো যাওয়া যাক তাহলে। এরপর রাতুল মধুমিতাকে বাড়ি নিয়ে গেল। মা মধুমিতা সম্পর্কে জানতে চাইলে রাতুল তেমন কিছু বলতে পারল না। একটু পরে রাতুল যখন সোহিনীকে মধুমিতার কোলে দিল, তখন সে কেঁদে উঠল। রাতুল আবার নিজে কোলে নিতে গেল সোহিনীকে চুপ করাবে বলে। মধুমিতা বলল, আমি দেখছি। এই বলে সে সোহিনীকে আদর করতে থাকলো এবং সোহিনী চুপ করে গেল। রাতুলের মনে খুশি ফুটে উঠল। সে বুঝতে পারল এই মেয়ে তার মেয়েকে সামলাতে পারবে। সেই শুরু। তারপর থেকেই খুব সুন্দরভাবে আদর যত্ন মমতায় সোহিনীকে দেখাশোনা করছে মধুমিতা। সে রাতুলের পাশের রুমটাতেই থাকে। সোহিনী এখন রাতেও মধুমিতার কাছেই থাকে। সোহিনী এমনিতে রাতের বেলা খুব কান্নাকাটি করে, কিন্তু রাতুল লক্ষ্য করল সোহিনী আজকাল রাতে আর কাঁদে না। রাতুল বিভিন্ন সময়ে জানলা দিয়ে দেখে সোহিনীকে ঠিকমতো যত্ন আত্তি করছে কিনা, কিন্তু দেখে সে অবাক হয়ে যায়। প্রতিটা সময় লক্ষ্য করে অতি আদর যত্নে এবং পরম মমতায় সোহিনীর দেখাশোনা করছে মধুমিতা। মাসখানেক যেতে না যেতেই রাতুল লক্ষ্য করল সোহিনী এখন রাতুলের থেকেও মধুমিতার কাছে বেশি ভালো থাকে। রাতুল তাই খুব খুশি, কারণ সে তার মেয়ের জন্য মা এনে দিতে পেরেছে। তার মেয়ে এখন মায়ের স্নেহ মমতা পাচ্ছে। মধুমিতা বেতন নেব না বললেও রাতুল বিবেক অনুযায়ী তাকে 10,000 টাকা দিতে গেল, কিন্তু মধুমিতা নিল না। বলল, টাকা নিলে আমি আপনার মেয়েকে সত্যিকারের মায়ের স্নেহ দিতে পারবো কিনা জানি না, তাই নেব না। যদি কখনো খুব দরকার হয় তাহলে চেয়ে নেব। রাতুল খুঁজে পেল না সে কি করবে, কারণ তার মেয়ের জন্য মধুমিতা যা করছে তার মূল্য টাকা দিয়ে মাপা যায় না। কিন্তু টাকা দিয়ে সাহায্য ছাড়া সে মধুমিতার জন্য আর কি বা করতে পারে? তার সম্পর্কে বিশেষ কিছু জানেও না সে। অনেকবার ইচ্ছে হয়েছে জিজ্ঞেস করার,
কারণ মধুমিতাকেও তার বেশ ভালো লাগে, কিন্তু জিজ্ঞেস করতে পারেনি। এইভাবে ধীরে ধীরে যত দিন এগোতে থাকলো ততই মধুমিতার প্রতি আন্তরিকতায় মুগ্ধ হয়ে যেতে থাকলো রাতুল। সোহিনী এখন কথা বলতে শিখে গেছে। সে মধুমিতাকে মা বলে ডাকে। মধুমিতা পরম মমতায় সোহিনীকে বুকে টেনে নেয়। একদিন রাতুলের মা বলল, বাবা, আমি তোর জন্য এবার একটা মেয়ে দেখেছি, তুই না করিস না। রাতুল বলল, কিন্তু মা, সোহিনী তো এখন মধুমিতার কাছে ভালো আছে, তাই এখন আর বিয়ে করার দরকার কি? রাধারানী দেবী বললেন, দরকার আছে বই কি বাবা। মধুমিতাকে শুধু তোর মেয়ের মা হিসাবে নয়, আমরা আমাদের বৌমা হিসাবে দেখতে চাই। তুই না করিস না বাবা। বিয়ের ব্যাপারে না ভাবলেও মধুমিতাকে যে তুই পছন্দ করিস সেটা আমরাও জানি। কিন্তু মা, মধুমিতাকে জিজ্ঞেস করেছ? ও কি রাজি আছে? আমি তো ওর সম্পর্কে কিছুই জানি না। শুধু তাই নয়, আমার বিবাহিত জীবনের সমস্ত কিছু ও জানে কি না আমি জানি না। রাধারানী দেবী বললেন, ওর সমস্ত কথা শুনেছি এবং তোর সমস্ত কথা আমি ওকে বলেছি। ও রাজি আছে, আর থাকবে নাই বা কেন? মেয়েটা যে খুব দুঃখী রে। ওর বাবা মা অনেক ছোটবেলায় মারা যায়। তারপর থেকে কাকু কাকিমার কাছে মানুষ। অনেক কষ্টে তাদের কাছে মানুষ হয়ে মধুমিতার বিয়েও হয়েছিল। বিয়ের পরপরই ওর পেটে এসেছিল সন্তান, কিন্তু স্বামী জোর করে বাচ্চাটাকে নষ্ট করিয়ে দেয়। সেই শোক ও অনেক দিন ভুলতে পারেনি। কিছুটা পাগলের মতো হয়ে গিয়েছিল। তাই তার স্বামী পাগলামির দোষ দিয়ে আবার কাকু কাকিমার কাছে দিয়ে এসেছিল। বিয়ের পর আবার উড়ে এসে জুড়ে বসায় কাকু কাকিমার অত্যাচার বেড়ে গিয়েছিল কয়েক গুণ। মেয়েটি যখন দিশেহারা হয়ে পড়েছিল তখনই তোর বিজ্ঞাপন দেখে তোর সাথে যোগাযোগ করে। কিন্তু বাবা, এই সমস্ত কথা শুনে তুই মধুমিতাকে মেনে নিতে পারবি তো? রাতুল উত্তর দিল, হ্যাঁ মা, পারবো। যাক বাবা, আমার চিন্তা দূর করলি। যা, মধুমিতার সঙ্গে গিয়ে দেখা কর একবার। ওকে একটু বোঝার চেষ্টা কর। মধুমিতার ঘরে যেতেই ও কেমন একটা দৃষ্টি নিয়ে রাতুলের দিকে তাকালো। এ যেন অন্য এক দৃষ্টি, যে দৃষ্টিতে ও কোনোদিন রাতুলকে দেখেনি। রাতুল জিজ্ঞেস করল, মা কিছু বলেছে তোমাকে? মধুমিতা উত্তর দিল, কি ব্যাপারে বলুন তো? রাতুল সরাসরি বলল, আমাদের বিয়ের ব্যাপারে। মধুমিতা মৃদু হেসে উত্তর দিল, বিয়ে কিনা জানি না, তবে মা বলেছেন নাতনির দায়িত্ব যেমন নিয়েছ তেমনি আমার ছেলের দায়িত্বও নাও, আর সারা জীবন এই বাড়িতেই থাকো। রাতুল বলল, তুমি কি বললে? আমিও হ্যাঁ বলে দিয়েছি, কারণ ভেবে দেখলাম মেয়ের দায়িত্ব যখন নিয়েছি তখন মেয়ের বাবার দায়িত্ব নিতেও ক্ষতি নেই। আর সত্যি কথা বলতে এত কিছু ভেবে এখানে আসিনি এবং সকাল পর্যন্তও ভাবিনি। তাই আমার মতো অসহায় মেয়ে যদি না চাইতেই এত কিছু পায়, সেটা তো আমার কাছে অনেক সৌভাগ্যের। রাতুল বলল, নিজেকে এত ছোট মনে করো না, তোমার মন অনেক বড়, আমি তোমার পাশে আছি। এই বলে রাতুল মধুমিতার হাতের উপর হাত রাখল। এটা দেখে সোহিনী খিলখিল করে হেসে উঠল। তার সেই হাসি দেখে রাতুল আর মধুমিতা দুজনেরই চোখ খুশিতে জলজল করে উঠল। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে হাইপ দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন আপনার প্রিয়জনদের সাথে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সাথে সাথেই পৌঁছে যায়। ভালো থাকবেন। নমস্কার।